আমি আমাদের অনুষ্ঠানের সভাপতি, যিনি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক, ছাত্রদলের একজন অন্যতম কাণ্ডারি জনাব মোহাম্মদ দুলাল হোসেনের কাছে কিছু শোনার জন্য অনুরোধ করব এবং আপনারা সবাই নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি এ পর্যায়ে চলে যাব আমাদের সভাপতির কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক রৌদ্র, অনেক গরম উপেক্ষা করে আমার মা বোনেরা, আমার কৃষক ভাইয়েরা সবাই ধৈর্য সহকারে বসে আছেন। সবাইকে আমার পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রূপগঞ্জবাসী, প্রিয় রূপগঞ্জের কৃষক, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা কর্মসূচি সংস্কার কর্মসূচি নিয়েছে। সেই সংস্কার কর্মসূচিতে 27 নম্বর দফায় কৃষকদের যে উৎপাদন এবং পণ্য বিপণন যে বিক্রি, সেগুলো নিয়ে আপনাদের কাছে আজকে আমাদের প্রধান আলোচক অনেক কথা বলেছেন যে ফ্যামিলি কাট করা হবে, কৃষকদের কাট করা হবে। সেই কথাও কিন্তু আমাদের প্রধান আলোচক হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ভাই বলে গেছেন। আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বক্তা, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আপনারা হয়তো অনেক পত্রপত্রিকা, অনেক মিডিয়াতে দেখেন তিনি বক্তব্য রাখেন। উনি একজন স্থপতি, উনি একজন ইঞ্জিনিয়ার। উনি আপনাদের মাঝে আসছেন। কেন আসছেন? শুধু আপনাদেরকে যে তারেক রহমান বাংলাদেশের কৃষকদের জন্য কি করতে চান সেই কথাগুলো জানানোর জন্য আপনারা শুনেছেন। আমি বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে তারেক রহমানের যে পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষের, এই বাংলাদেশের কৃষকের যে উন্নয়নের যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রাকে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে সেই বাংলাদেশকে যে উন্নত রাষ্ট্র পরিণত করার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রকারীরা এখনো বাংলাদেশের মাটিতে উৎপাদে বেঁচে আছে। সেই ষড়যন্ত্রকারীরা এখনো বাংলাদেশে তারেক রহমানকে আসতে দিতে চায় না। আপনারা জানেন সেই হাজার হাজার মাইল দূরে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশের প্রান্তিক কৃষকের খোঁজ খবর নিচ্ছেন। কৃষকরা কেন ঋণ পাচ্ছেন না, কৃষকরা কেন ভালো ফসল ফলাতে পারছে না। কৃষকরা যদি ভালো ফসল ফলাতে না পারে, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ 3 বেলা ভাত খেতে পারবে না। তাহলে আমাদের সেই দুর্ভিক্ষের, সেই 72-এর যে দুর্ভিক্ষ ছিল, সেই যুদ্ধ পরবর্তী সময়ে যে দুর্ভিক্ষ ছিল, সেই দুর্ভিক্ষ অবস্থায় চলে যাবে। সেই চিন্তা করে, সেই চিন্তা থেকে তারেক রহমান এই আমাদের রাষ্ট্র কাঠামো 31তম রাষ্ট্র দফায় যে 27তম দফা নিয়েছেন, সেখানে কৃষকদের কথা বলেছেন। কৃষকরা সারাদিন রৌদ্র বৃষ্টি, ঝড় বৃষ্টি আদালতে কৃষকরা ফসল ফলায়, কিন্তু বাজারে গেলে তারা ন্যায্য মূল্য পায় না। মাঝপথে একটি ভুক্ত সুখী আছে, তারা কৃষকদের যে ন্যায্য মূল্য বাজার থেকে পাবে সেটা পায় না, মাঝপথে কিছু দালাল চক্র নিয়ে যায়। আরেকটি কথা আমি বলতে চাই যে আমাদের রূপগঞ্জে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলে গেছেন কত হেক্টর জমিতে ধান চাষ হইতো, সব বলে গেছেন। আমি শুধু বলতে চাই, এগুলার পিছনে বিগত সরকারের, আওয়ামী সরকারের ফ্যাসিস্ট চক্ররা হাউজিং এর নামে আমাদের রূপগঞ্জে যে কৃষি পণ্য হইতো, ধান চাষ হইতো, সেগুলো বালি বরাট দিয়ে একদম মানুষের, সাধারণ মানুষের জমি না কিনে বালি বরাট করে সাধারণ মানুষকে কৃষি কাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, জমি দখল করে নেওয়া হয়েছে, যার ফলে কৃষিকাজ কমে আসছে। আমরা যারা প্রান্তিক কৃষক আছে, আপনারা দেখেছেন, আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। যারা ভালো বীজ পান না, আমরা বীজ দেওয়ার চেষ্টা করছি। যারা সার পান না, সারের দাম বেশি, আমরা চেষ্টা করতেছি সারের দাম কমিয়ে আনে। যদি আমরা বিএনপি ক্ষমতায় আসে আগামী দিনে, তারেক রহমান বলেছে কৃষকদের যাতে সারের দাম বৃদ্ধি না হয়, কৃষকদের ফসলের যে ন্যায্য মূল্য পায়, সেই দিকে আমরা সচেতন থাকব। আমরা কৃষকদের পাশে দাঁড়াবো। কৃষকদের পাশে থেকে কৃষকের যে সম্পদের যে ফসলের যে মূল্য, সেই মূল্য আমরা কৃষকদের ন্যায্য মূল্যের অধিকার ফিরিয়ে দেব। তাই আমরা আমাদের যারা মা বোন আছেন, যারা বাসা বাড়িতে হাঁস পালেন, মুরগি পালেন, ছাগল পালেন,
বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় দেখেছেন আপনারা ছাগল এবং গরু, হাঁস মুরগি এগুলো দিয়েছিলেন, আমরাও সেগুলো দিব ইনশাল্লাহ আগামী দিনের জন্য বিএনপি ক্ষমতায় আসে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, প্রিয় কৃষক ভাইয়েরা, আমি একটি কথা বলতে চাই, সেটা হলো আমাদের এই রূপগঞ্জে কিন্তু দখলবাদ চাঁদাবাজের সয়লাব হয়ে গিয়েছিল। আমি কাজ শুরু করেছি, বেশি দিন হয় নাই, আমি আসতে পারি নাই। আপনারা জানেন আমাকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, আমাকে ডান্ডা বেড়ে দিয়ে এই কারাগার থেকে সেই কারাগারে নেওয়া হয়েছে। প্রিয় মা বোনেরা এবং কৃষক ভাইয়েরা, আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের যে পরিকল্পনা নিয়েছে সেটার কথা বলতেছি কৃষকদের জন্য, যে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচলে আমরা বাঁচবো। কৃষক যদি কৃষি কাজ ফলায়, ফসল ফলায়, তাহলে আমরা 3 বেলা ভাত খেতে পারবো। সেই উপলক্ষে আজকের যে কৃষি কথার আয়োজন, প্রান্তিক কৃষকদের যে আলোচনা আমরা শুনেছি, কৃষকদের যে সমস্যা সেগুলো শুনেছি। আমরা বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানকে আপনারা যদি ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানান, তাহলে তারেক রহমানের নেতৃত্বে আমরা এই কৃষকের সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। কৃষিকে আধুনিক করতে হবে, কৃষকের ন্যায্য মূল্য দিতে হবে, কৃষি ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, উৎপাদন বিবরণ যে উপকরণ যে ভর্তুকি সহায়তা যে লোন সেটাও আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং সর্বোপরি কৃষকের লাভজনক যে মর্যাদা আপনারা দেখেছেন, আজকে মঞ্চে কৃষকরা আজকে বক্তব্য দিচ্ছে, এখানে কোনো কিন্তু নেতা বক্তব্য দেয় নাই, এখানে কৃষকরা বক্তব্য দিচ্ছে। কৃষকরা ছিল আজকে প্রধান অতিথি, একজন আলোচক ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার স্থপতি হাবিবুর রহমান ভাই, আর সবাই ছিল কৃষক। আপনারা যারা মা বোনেরা বক্তব্য দিয়েছেন তারা আপনারা যে আপনাদের সমস্যার কথা বলেছেন, সেটা বিএনপি ক্ষমতায় আসলে আমরা অবশ্যই সেটা সমাধান করব ইনশাল্লাহ। তবে পরিশেষে আপনাদের কাছে একটা দাবি করতেছি, আপনারা কি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? আপনারা কি তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান? আপনারা কি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? আপনারা কি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই? আমাদের মার্কা কি জানেন আপনারা? মার্কাটা কি? মার্কাটা কি? আপনাদের মার্কা কি? তাহলে সবাইকে ধন্যবাদ। আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমরা এই রূপগঞ্জের প্রান্তিক কৃষক সহকারে আমরা মাহবুদের কাছে আমরা বলবো, যেখানে বালু বলাট করা হয়েছে, যে সমস্ত এলাকায় মা বোনেরা কৃষি কাজ করতে পারেন না, তাদের জন্য আমরা সেলাই মেশিনের ব্যবস্থা করব ইনশাল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা এই নামাজের টাইমে আছেন, আমি নিজেও নামাজ পড়বো, সবাই নামাজ পড়বে, বেশি সময় নেব না। আপনারা 5টা মিনিট ধৈর্য সহকারে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শুনুন। সবাইকে ধন্যবাদ। আমার দূর দূরান্ত থেকে যারা সাংবাদিক ভাইরা আসছেন, যারা আমার কৃষক ভাইরা আছেন, মা বোনেরা আসছেন, এত কষ্ট করে রোদ্রের মধ্যে গরমের মধ্যে, সবাইকে আমার পক্ষ থেকে, আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষকদের কাছে যাবেন, কৃষকদের কথা শুনবেন, তাদেরকে চেষ্টা করবেন আমাদের দলের সদস্যপদ গ্রহণের জন্য, একইভাবে চেষ্টা করবেন তাদের সমস্যাগুলো জানার জন্য, সমাধানগুলো আমরা বের করার চেষ্টা করব পরবর্তীতে ইনশাল্লাহ। মহাজনদের কাছ থেকে লোন নেয়, এরকম হয়, এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে, ফলে এটা একটা বার্ডেন হয়ে যায়, কৃষকের উপর একটা চাপ তৈরি হয়। সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বীমা তৈরি করতে পারি, বড় কৃষক না হলেও আমরা যদি মাঝারি এবং ছোট কৃষক বলতে যাদেরকে বোঝায়, তাদেরকে যদি এই সাপোর্টগুলো আমরা দিতে পারি, তাহলে ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে, সেটি হয়তো আর করা সম্ভব, সেটি হয়তো হবে না। ফসল উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় পানি, সেই পানিটি পায় না কৃষক। আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। এটি আমাদেরকে শুরু করতে হবে অনেকগুলো কারণে। এটি আমাদেরকে শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে, এটি আমাদেরকে করতে হবে রিজার্ভার তৈরি করার কারণে, সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা। এটি ছোট ছোট যারা কৃষক, তাদের বিভিন্ন সময় সমস্যা হয়, ট্রাক্টর বিভিন্ন সমস্যা, এই ব্যাপারটা বিবেচনা করা যায় কিনা। বিভিন্ন ফসল নষ্ট হয়ে যেতে থাকে, যদি সেই সকল অঞ্চলে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করা যেতে পারে, সরকারের পক্ষ থেকে হোক, বেসরকারি সহযোগিতাই হোক, তাহলে অন্তত কৃষক সেই ফসলটা রাখতে পারে, যেটার আলটিমেট সুবিধা দেশের মানুষ পাবে। ডাটার মতন তৈরি করেছিলাম, তো সেখানে আমি লোকেট করার চেষ্টা করেছিলাম যে আমার একদম মানে জেলা, থানা বা উপজেলা হিসেবে একদম এখনো করা আছে।
আমার কাছে। তো সেটা অবশ্য তখন ম্যানুয়ালি করা হয়েছিল, এখন তো স্যাটেলাইট অনেক সুবিধা আছে, এখন খুব ইজিলি করে ফেলা যায়। তো মূল বিষয়টি ছিল, আমার তখনই একটি লক্ষ্য ছিল কৃষিকে নিয়ে, যে আমি লোকেট করেছিলাম যে 1 বিঘা অথবা 1 বিঘার উপরে জমি কোথায় কোথায় যেখানে আপনার ফল ফ্রুটের চাষ হয়, অথবা এক ডিফারেন্ট কোনো ফসলের চাষ হয় ধান ছাড়া, 1 বিঘা বা তার উপরে, অথবা 1 বিঘা মিনিমাম তার উপরে কোনো পোল্ট্রি ফার্ম বা গবাদি পশুর খামার এরকম আছে কিনা, 1 বিঘা বা তার উপরে কোনো পুকুর আছে নাকি যেখানে মাছের চাষ হয়, এবং থানা বাড়ি আমি পুরো জিনিসটাকে তখন লোকেট করে বের করেছিলাম। আমি 2003-04 কথা বলছি।